18 নম্বর পার্টে আমরা দেখেছি এন্ড্রু প্রেসের সামনে বলছিল ভিক্টরের কোম্পানিতে বানানো টায়ারের কোয়ালিটি কতটা খারাপ ছিল, যার কারণে আর্মিদের ক্ষতি হয়েছে আর একজন সোলজারও মারা গিয়েছে। শুধু এতটুকুই না, নেইলও ভিক্টরের সাথে আছে, এদের দুজনকে সাপোর্ট করছে জেজে। এইসব কিছু টিভিতে দেখে জেজে তো পাগলের মতো হাসতে থাকে। তো এই পার্টের শুরুতে আমরা দেখি জেজে হঠাৎ তার মাথা চেপে ধরে জোরে জোরে বলে, না না আমি কিছুই করিনি, আমার কোনো ভুল ছিল না। লি এসব দেখে চমকে ওঠে আর তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনে। আর তাদের মনে হয় এই খবর শুনে জেজে পাগল হয়ে আছে। অন্যদিকে প্রেসের লোকেরা এন্ড্রুকে প্রশ্ন করে যে লোকেরা বলছে আপনি ডোডো গ্রুপের চেয়ারম্যানের ছেলে, এই কথা কি সত্যি? তখন চেয়ারম্যানও সেখানে আসে আর সবার সামনেই এন্ড্রুর প্রশংসা করে, তুমি সত্যিই প্রমাণ করে দিয়েছো যে তুমি ডোডো গ্রুপকে চালাতে সক্ষম। তখন এন্ড্রু বলে সবকিছুই আপনার দোয়া বাবা, আপনি না থাকলে আমি এসব কিছুই করতেই পারতাম না। এরকম ভাবে পাবলিকের সামনে ফার্স্ট টাইম এন্ড্রু চেয়ারম্যানকে বাবা বলে ডাকে। এসব শুনে প্রেসের লোকেরা কনফার্ম হয়ে যায় যে এন্ড্রু চেয়ারম্যানের ছেলে। টিভিতে এই খবর দেখে চেয়ারম্যানের ওয়াইফ রেগে গিয়ে সিন্ডির উপরে নিজের ওয়াইন ফেলে দেয়। সিন্ডিও তার মাকে বকা দেয় যে আপনি বাবার রাগ আমার উপরে কেন ঢালছেন। এটা তো ছেড়ে দেন বন্ধুরা, ভাবেন এসব দেখে জেলে নাথানের কি অবস্থা হচ্ছে। নাথান তো রেগে গিয়ে জেলে টিভি ভেঙে ফেলে। অন্যদিকে কিমি জেজেকে দেখার জন্য হাসপাতালে আসে, যেখানে লিতাকে ওয়ার্নিং দেয়, শুনুন স্যারের মেন্টালি কন্ডিশন ভালো না, সে অসহায় হয়ে উঠেছে, তাই একটু সাবধানে যাবেন। কিমি রুমে যায়, তখন জেজে তার উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সে জেজেকে শান্ত করে বলে ভয় পেও না, আমি এসেছি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তখন জেজে একটু শান্ত হয়, কিন্তু যখনই কিমি তার কাছে যায় তখন জেজে তার গলা টিপে ধরে চিল্লাতে থাকে যে তুমি আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে, আমি তোমাকে ছাড়বো না। তারপরে গিয়ে সবাই জেজেকে ধরে আর তাকে বেহুশ করে দেয় আর তার ব্রেন স্ক্যান করা হয়। রিপোর্ট দেখে ডাক্তার বলে তার মাথার ব্রেনে তো কোনো সমস্যা নেই, এমনিতে সে ভালোই আছে, কিন্তু জেজে অনেক শকড পেয়েছে, তাই সেটা সহ্য করতে পারেনি আর এই জন্য সে এরকম ব্যবহার করছে। কোনো প্রবলেম নেই, সে ঠিক হতে কিছু মাস বা কিছু বছরও লাগাতে পারে, এই জন্য আপনারা একটু সাহসী হয়ে কাজ করবেন। প্যানি লিকে কল করে বলে আসলে জেজের মাথায় একটু সমস্যা হয়েছে কি। তো বন্ধুরা এখান থেকে পরের সিনে আমরা প্যানি আর লিকে একটা হোটেল থেকে বের হতে দেখি। তখন লির মনে হয় যে কেউ আমাকে ফলো করছে। লি তাকে খুঁজতে থাকে। প্যানি লিকে বলে তুমি এত টেনশনে কেন আছো? লি তখন বলে আমার সন্দেহ হচ্ছে যে জেজের বডিগার্ড আমাকে ফলো করছে। তখন প্যানি বলে না না, এটা তোমার ভুল ভাবনা, আমি তো ইনফরমেশন পেয়েছি সে বেঁচে গিয়ে আমেরিকায় চলে গেছে। কিন্তু বন্ধুরা আমাদের দেখানো হয় বডিগার্ড আমেরিকায় যায়নি, বরং সে আসলে লির উপরে নজর রাখছে। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বডিগার্ড আমেরিকায় যাওয়ার জন্য টিকিট কিনেছিল, কিন্তু সে সময় সে সিদ্ধান্ত নিয়েছিল আমি বেঁচে গিয়ে পালিয়ে যাব না, এখান থেকে নিজের কাজ শেষ করব। এই জন্য সে টিকিট ছিঁড়ে ফেলে দেয় আর আমেরিকায় যায় না। পরের সিনে জিনাকে দেখানো হয় যে অ্যাড শুটের জন্য তৈরি হচ্ছিল। আসলে এই অ্যাড একটা ইন্টারভিউর মতো হয়, যেখানে সে বলে ডোডো গ্রুপের প্রোডাক্ট এখন ভালো কোয়ালিটিতেই তৈরি হচ্ছে আর ভালো কোয়ালিটির চেক করার জন্য আমি কাজ পেয়েছি, এই জন্য পাবলিক ডোডো গ্রুপের প্রোডাক্ট নিশ্চিন্তেই কিনতে পারবে। আর এর মধ্যে আমরা সেফটির ব্যাপারটা স্পেশাল ভাবে দেখাশোনা করছি। এইভাবে সে ডোডো গ্রুপের অনেক ভালো প্রমোশন করে দেয়। অ্যাড শুটের পরে এনজিও তাকে জিজ্ঞাসা করে তুমি সব সময় এরকম ড্রেস কেন পরো, অন্যরকম কোনো ড্রেস পরতে পারো না নাকি? জিনা তখন বলে আমার কোনো ড্রেসের দোকান নেই, বুঝতে পেরেছো, যা আছে সেটাই তো পরবো, তাই না? এই কথা শুনে এনজিও জিনাকে নিয়ে শপিং মলে যায় আর অনেক জামা আর জুতা কিনে দেয়। জিনা চমকে যায় আর বলে তুমি আমার জন্য এসব কিছু কেন করছো? এনজিও বলে তোমার জন্য না, ডোডো গ্রুপের জন্য করছি। আসলে ডোডো গ্রুপের তো একটাই ইমেজ আছে তাই না, আর সেটা হচ্ছে তুমি। তাই শপিং এর পরে এনজিও সব জিনিস জিনাকে দিয়েই নেওয়ায় আর বলে নিজের জিনিস নিজেই নিয়ে যাও। জিনা এরপর থেকে এসব ড্রেসে শুট করে আর এনজিও তাকে শুধু দেখতেই থাকে আর হাসে, মনে হয় সে জিনাকে ভালোবেসে ফেলেছে। তারপর চেয়ারম্যানকে দেখানো হয় যে নাথানের সাথে দেখা করতে গিয়েছে। চেয়ারম্যানকে দেখে নাথান বলে মনে হয় আপনি ভুল করে আমাকে দেখতে এসেছেন, আমি চলে যাচ্ছি। এটা বলে সে চলে যেতে থাকে। তখন চেয়ারম্যান বলে দাঁড়াও, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, এর জন্য তুমি আমাকে যা বলতে চাও সেটা বলে ফেলো। আর তখন নাথান অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে আমাকে ক্ষমা করে দিও বাবা, আমার ভেতরে এতটাও সাহস নেই যে আমি তোমার মুখের দিকে তাকিয়ে থেকে কথা বলবো। আমি ইল্লিগাল বিজনেস করে কালো টাকা ইনকাম করেছি তোমার জন্য, শুধু কারণ তোমাকে আমার অনেক ভয় করতো আর আমি শুধু তোমার বিশ্বাস জয় করতে চেয়েছিলাম, তোমাকে বিশ্বাস করাতে চেয়েছিলাম যে আমি নিজের চেষ্টায় কিছু করতে পারি। আমি ভয় পেয়েছিলাম যে তুমি আবার আমাকে অকেজো বা অযোগ্য না মনে করো।
আমি চাইতাম যে তুমি আমাকে নিজের ছেলে বলতে প্রাউড ফিল করো। এই জন্যই আমি এই ভুল রাস্তায় গিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি, কিন্তু আমি ভুল ছিলাম। আমি তোমাকে অনেক রেসপেক্ট করি বাবা। আমি না জেনে হয়তো ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, এই জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এমনিতেও তো তুমি তোমার দ্বিতীয় ছেলেকে পেয়ে গেছো, এই জন্য তুমি এখন খুশি থাকবে। বন্ধুরা, এখানে একটু ইমোশনালিটি বেশি হয়ে যায়। চেয়ারম্যানও ইমোশনাল হয়ে যায় আর বলে, দেখো যা কিছুই করো না কেন, হয়তো আমারই ছেলে, আমি এখন খুশি, কারণ অন্তত তুমি তোমার বাবার ফিলিংসটা বুঝতে পেরেছো। এটা বলে চেয়ারম্যান চলে যায়। নাথান এখানে অনেক কান্না করে। আবার অন্যদিকে ভিক্টর আর নেইলের বিরুদ্ধে প্রতিবাদ অনেক বেশি হচ্ছিল। লোকেরা তো স্লোগান দেয় যে নেইলকে তার পোস্ট থেকে বের করে দেওয়া উচিত। এসব দেখে তাড়াতাড়ি ভিক্টর নেইলকে কল করে আর এক জায়গায় ডেকে আনে। নেইল এখানে রেগে গিয়ে বলে, সব বিপদের মূলে কে জানো? তুমি। আমি এটাতেও ফেসে গেছি। আমি যাব না তোমার সাথে দেখা করতে, আর এমনিতে আমি অনেক ড্রিঙ্ক করেছি। ভিক্টর বলে, কোনো প্রবলেম নেই, আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি শুধু আসো। তারপরে ভিক্টরের গাড়ি করে নীল তার সাথে দেখা করতে যায়। সে ভিক্টরকে বলে, আমরা এই প্রবলেমে একদম ফেসে গেছি, আমার কথা মন দিয়ে শোনো। এই প্রবলেম থেকে বের করার জন্য একটা রাস্তা আছে, আর ওই রাস্তাটা হচ্ছে জেজের মাথায় কিছু প্রবলেম হয়েছে, আর সেটার সুযোগ নিয়ে আমরা লোকেদের বিশ্বাস করাতে পারবো যে আমার আর তোমার মধ্যে কোনো কানেকশন নেই। এই সিদ্ধান্তের সাথে নীল পরের দিন প্রেসের সামনে বলে, আমার জামাই জেজের জন্য আমার নাম এই কেসের সাথে ফেসে গেছে। সবকিছু জেজে করেছে, আর তাকে বাঁচানোর জন্য আমাকে এই মামলায় একটু যেতে হয়েছে, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি নিজেই নিজের পোস্ট ছেড়ে চলে যাচ্ছি। এটা বলে নীল তার ব্যাজ খুলে দেয়। এসব কিছু জেজের টিভিতে বসে বসে দেখছিল। কিমি অনেক আপসেট হয়ে যায় আর বলে, সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তুমি শুধু ঠিক হয়ে যাও। প্যানি আর লি এসব কিছু দূর থেকে দেখছিল। অন্যদিকে এনজিও ডোডো গ্রুপের অগ্রগতির জন্য দিন রাত কাজ করে। চাপের কারণে তার নাক দিয়ে রক্ত বের হতে লাগে। জিনা ভয় পেয়ে তাকে বকা দেয় যে কতদিন হয় বিশ্রাম না নিয়ে দিনরাত কাজ করবে। এনজিও বলে, তোমার কি আসে যায়, তুমি এখনো বাসায় যাওনি কেন? এটা আমার শেষ চান্স বাবাকে প্রমাণ করার যে সে আমার উপর বিশ্বাস করে কোনো ভুল করেনি। এখন আমার দিকে তাকিয়ে থেকো না, তুমি বাসায় চলে যাও। জিনাও বাইরে চলে আসে। বন্ধুরা, তখন লি জিনাকে কল করে। আসলে লি জিনাকে দেখেই কল করেছে। লি জিজ্ঞাসা করে কাজ শেষ হয়েছে নাকি না। তখন জিনা বলে, রেগুলার কাজ তো শেষ হয়ে গেছে, কিন্তু একটু এক্সট্রা কাজ আছে, এর জন্য আমরা কাল দেখা করব। এটা বলে জিনা কল কেটে দেয়। সে তো জিজ্ঞাসা করে না যে সে আসলে কি বলতে চেয়েছিল। জিনা আবার ফিরে এসে এন্ড্রুকে বলে, আমিও তোমাকে সাহায্য করব কোম্পানির অগ্রগতির জন্য, আর হ্যাঁ, এইভাবে যদি দিনরাত কাজ করো তাহলে শরীর খারাপ হয়ে যাবে। জিনা এন্ড্রুকে চা বানিয়ে দেয়। এন্ড্রু এসব দেখে অনেক খুশি হয়ে যায়। জিনা নিজের কাজ শেষ করে এন্ড্রুর অফিসে যায়। তখন সে ঘুমাচ্ছিল। জিনা তার উপরে কোট দিয়ে বলতে থাকে, বাসায় যান স্যার, অনেক দেরি হয়ে গেছে। তারপর জিনা বাইরে এসে লিকে দেখে আর বলে, আরে চ্যাং, তুমি এখানে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? বন্ধুরা, আপনারা তো জানেনই লি আর চ্যাং একজনই। তখন লি বলে, আচ্ছা তুমি জানো না, আমি তখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, তোমার কাজ শেষ হয়ে গেছে কি? জিনা বলে, হ্যাঁ হয়ে গেছে। আসলে এন্ড্রু একটু বেশি কাজ করছে, এই জন্য আমি শুধু তার হেল্প করছিলাম। হাঁটতে হাঁটতে লি ধীরে ধীরে জিনার হাত ধরে। জিনা কিছুই বলে না, কারণ লিয়ের এরকম করা তারও ভালো লাগে। আর আপনারা হয়তো গেস করেছেন দূর থেকে এসব কিছু এন্ড্রু দেখছে, আর সত্যি সত্যি দূর থেকে এদের হাত ধরে হাঁটতে সে দেখে ফেলে। পরের দিন লি জেজের জন্য একটা কেয়ারটেকার নিয়ে আসে, তার কেয়ার করার জন্য নয়, বরং তার উপরে সবসময় নজর রাখার জন্য। লিয়ের সন্দেহ জেজে পাগল না, পাগল হওয়ার অ্যাক্টিং করছে। বন্ধুরা, কিমি এই কথা জানে না, আর লিকে বলে, তুমি আমাদের সাহায্য করছো, থ্যাংক ইউ চ্যাং। তারপর জেজে কিমিকে একা ডেকে বলে, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি তার কেয়ারটেকারকে বের করে দাও। এই সবকিছু ওই চ্যাংয়ের ড্রামা, সে আমাদেরকে শেষ করতে চায়। কিন্তু কিমি বলে, বারে ওই ছেলে তো অনেক ভালো, আমাদের জন্য কতটা ভাবে। জেজে বলে, বোকামি করো না, তোমার কি মনে হয় আমি পাগল? না, আমি পাগল হওয়ার অ্যাক্টিং করছি। তারপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই বডিগার্ড যখন পালিয়েছিল তখন সে পাবলিক ফোন থেকে কল করে জেজেকে বলে দিয়েছিল আমাকে কেউ কিডন্যাপ করেছিল, আর আমার মনে হয় অবশ্যই এটা আপনার কাছের মানুষ হবে যে এইসব কিছু করছে। আমার তো চ্যাংয়ের উপরে সন্দেহ, তাই আপনি চ্যাংয়ের উপরে বিশ্বাস করবেন না। ফোনে তো এত কিছু বলা যায় না, আপনার সাথে দেখা করে সবই বলবো। তারপর সে জেজের সাথে দেখা করতে আসে আর বলে, আমাকে যেখানে রাখা হয়েছিল সেখানে সবাই চাইনিজ ভাষায় কথা বলছিল, আমাদের কাছের কেউ কি আছে যে চাইনিজ ভাষা জানে? তখন জেজের প্যানির কথা মনে পড়ে, যে চাইনিজ ভাষা জানে। তখন জেজে বলে, ও মাই গড, তাহলে কি সবকিছু সেই করছে? কিন্তু তাকে ছাড়ো, চ্যাংয়ের সাথে আমার কিসের শত্রুতা?
জেজের একবার সন্দেহ হয় হয়তো চ্যাংয়ের ব্লাড গ্রুপ কেউ বদলে দিয়েছিল, আর মনে হয় চ্যাংই লি। জেজে তার বডিগার্ডকে বলে তুমি হাসপাতালে যাও যেখানে আসলে লিয়ের ব্লাড গ্রুপ রাখা হয়েছে, তুমি এটা বের করে নাও আর টেস্ট করো। যদি ওই ব্লাডে M2 অ্যান্টিবডিসি না থাকে যেটা লিয়ের ব্লাড গ্রুপে আছে, তাহলে এর মানে অরিজিনাল ব্লাড স্যাম্পলও বদলে দেওয়া হয়েছে। তার থেকে এটা জানা যাবে যে চ্যাংই লি। তো বন্ধুরা, প্রেজেন্টে জেজে কিমিকে বলছিল মনে হয় চ্যাংই লি, আর সে তার পরিবারের মৃত্যুর বদলা নিতে এসেছে, সে আমাদের শেষ করেই ছাড়বে। তখনই বডিগার্ড চ্যাংয়ের ব্লাড রিপোর্ট নিয়ে আসে, সেখানে লেখা ছিল লিয়ের ব্লাড গ্রুপে M2 অ্যান্টিবডিজ নেই, যেটা আসলে লিয়ের বডিতে ছিল। আর এটার মধ্যে প্রমাণ হয়ে যায় যে চ্যাংই আর অন্য কেউই নয়, বরং সে লি ছিল, যে মরে যায়নি। এটা জেনে কিমি চমকে ওঠে। বডিগার্ড বলে এখন লিকে আমি শেষ করে দেব, কিন্তু জেজে বলে তাকে কিছুই করো না, কারণ তার কাছে আমার $50 মিলিয়ন আছে। যতক্ষণ পর্যন্ত আমি তার থেকে সেটা কেড়ে নিতে না পারছি ততক্ষণ তাকে কিছুই করবে না। সে আমাকে অনেক ঘুরিয়েছে, এখন আমার সময় এসে গেছে তাকে ঘোরানোর। এটা বলে জেজে তার প্রথম প্ল্যান বলে, আর কেয়ারটেকারের থেকে সেটা শুরু করে। সে অনেক শান্ত হয় আর জেনে শুনে কেয়ারটেকারের উপরে অ্যাটাক করে। আর ওই মহিলা ভয় পেয়ে দৌড়ে লিয়ের কাছে চলে আসে আর বলে আমার এই কাজ চাই না, ওই লোক অনেক বেশি পাগল হয়ে গেছে, এই নাও তোমার টাকা, আমার জীবন আমার কাছে অনেক দামি। এটা বলে সে চলে যায়। এখন লিয়েরও বিশ্বাস হয়ে যায় যে সত্যি সত্যি মনে হয় যে পাগল হয়ে গেছে। হসপিটালেও জেজেকে আলাদা রাখা হয়, এজন্য সে কখনো কখনো হসপিটাল থেকে লুকিয়ে বাইরে যায়। আর এনডিওর সাথে দেখা করে বলে তুমি তোমার বাবাকে ইমপ্রেস করার জন্য আমাকে এক্সপোজ করেছো, আমার এই ব্যাপারে কোনো রাগ নেই, কিন্তু তোমার এখন আমাকে সাহায্য করতে হবে। এনডিও বলে করবো না, কি করবে তুমি আমার? এখন বাবা আমাকে বিশ্বাস করতে শুরু করেছে, তাই তোমাকে আর আমার প্রয়োজন নেই, আমি আমার চেষ্টার দ্বারা ডোডো গ্রুপের ওনার হয়ে যাব। জেজে তো এখানে ভিলেনের মতো হাসে। আর তখন বডিগার্ড একটা অডিও প্লে করে। আসলে যখন এন্ড্রু জেজের সাথে ছিল তখন তাদের সব কথা রেকর্ড করা হয়েছিল, যেখানে জেজে তাকে জিজ্ঞাসা করছিল তুমি তোমার সৎ বাবাকে মেরে ফেলেছ, এই ব্যাপারে তোমার কোনো আফসোস নেই? তখন এন্ড্রু বলে হ্যাঁ, আমি তাকে মেরে ফেলেছি আর এই ব্যাপারে আমার কোনো আফসোস নেই। আর ওই অডিও বডিগার্ড প্লে করে। তখন জেজে বলে আমি কি এটা মিডিয়াতে দিয়ে দেব? তখন না থাকবে তুমি আর না থাকবে তোমার বাবার বিশ্বাস, তখন তুমি শুধু জেলের বাতাস খাবে। এন্ড্রু বুঝতে পারে যে সে একদম ফেসে গেছে। তখন জেজে বলে যে দেখো, তুমি যেরকম ভাবে মিডিয়ার সামনে আমার নাম ব্যবহার করেছো ওইরকম ভাবে আমিও এই অডিও রিলিজ করে দেব, তোমার সবকিছু খারাপ করে দিতে পারবো, কিন্তু আমি এরকম করব না, কারণ আমি খুশি যে তুমি তোমার বাবাকে ইমপ্রেস করতে পেরেছো, তার বিশ্বাস জিততে পেরেছো। শুধু এটা বলবো যে তুমি চেয়ারম্যানের সাথেই থাকো, কিন্তু আমার জন্য কাজ করো ওইরকমই যেরকম তুমি আগে করতে। এভাবে আমাদের দুজনের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, কিন্তু তার আগে তো তোমাকে চ্যাংকে শেষ করতে হবে। এন্ড্রিউ তখন বলে হ্যাঁ, ওটা ঠিক, আমার রাস্তা থেকেও চ্যাংকে আমি সরাতে চাই, এই জন্য আমি এই কাজ করতে রাজি আছি। অন্যদিকে চেয়ারম্যানের স্ত্রী লিকে বলে তুমি আবার ডোডো গ্রুপে জয়েন হয়ে যাও, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি একটা কাজ করো, এখানে জয়েন হয়ে যেভাবে পারো ওই অ্যান্ড্রুকে কোম্পানি থেকে বের করে দাও, সে আমাদের সবাইকে কষ্টের মধ্যে রেখেছে। তুমি যদি চাও তাহলে আমার মেয়েরও সাহায্য নিতে পারো, কোম্পানিতে তারও একটা বড় শেয়ার আছে। লিও তাকে এই ব্যাপারে চিন্তা ভাবনা করে জানানোর কথা বলে। তারপর লি প্যানিকে বলে এখন আমার ডোডো গ্রুপে জয়েন হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, এর মধ্য দিয়ে আমি জেজের কাছে যেতে পারবো আর তাকে শেষ করতে পারবো। অন্যদিকে বডিগার্ড আর এন্ড্রু মিলে লিয়ের বিরুদ্ধে একটা বড় প্ল্যান করে। বডিগার্ড বলে প্যানি লিয়ে সাহায্য করছে আর প্যানিরও একটা বস আছে যার ব্যাপারে আমাদের খোঁজ নিতে হবে, আর তখনই আমরা জানতে পারবো যে সে লিয়ের সাহায্য কেন করছে। তো বন্ধুরা, তারা দুজন প্যানির বাসায় ক্যামেরা সেট করার প্ল্যান করে। তারপর বডিগার্ড প্যানির বাসায় গিয়ে তার দরজা লক হ্যাক করে আর দরজা খুলে ভেতরে গিয়ে ক্যামেরা সেট করে। অন্যদিকে এন্ড্রু তার অ্যাসিস্ট্যান্ট প্যানির আর্ট গ্যালারির মধ্যে অনেকগুলো ক্যামেরা সেট করে। আর এখন থেকে এন্ড্রু বাসায় বসে থেকে জানতে পারবে যে লি আর প্যানির মধ্যে কি কি কথা হয়, তারা দুজন কি কি করে আর আর্ট গ্যালারিতে কি ঘটছে। তারপরে এখান থেকে চেয়ারম্যানকে দেখানো হয় যে সিন্ডিকে বলছে তুমি কেন কোনো কাজ করছো না কোম্পানিতে, আমি তোমার জন্য একটা অ্যাসিস্ট্যান্টকে ডেকেছি। কিন্তু সিন্ডি তার বাবার কথা শোনার বদলে মোবাইলে লিকে মেসেজ করে, কিন্তু সিন্ডি টাইপ করে আবার সেই মেসেজ ডিলিটও করে দেয়, কারণ লিকে মেসেজ দেওয়ার সাহস তার নেই। তখনই লি আসে আর সিন্ডিকে বলে এটাই সেই অ্যাসিস্ট্যান্ট। লিকে দেখে তো সিন্ডি অনেক খুশি হয়ে যায়। চেয়ারম্যান বলে শোনো, আজ থেকে লি তোমার বন্ধু, দার্শনিক ও পথ প্রদর্শক, বুঝতে পেরেছো? তার কথা শোনো আর তার থেকে কিছু শেখার চেষ্টা করো। সিন্ডি তো লিকে ভালোবাসার নজরে দেখে আর ওকে বাবা বলে চলে যায়। তারপরে লি বাইরে আসে আর তার মনে হয় কেউ তাকে ফলো করছে। নিজের সন্দেহ দূর করার জন্য লি তার ফোনে ভিডিও রেকর্ড চালু করে এক জায়গায় রেখে চলে যায়। তারপর সে আবার ওই একই জায়গায় ফিরে আসে আর নিজের ফোন তুলে নেয়।
তখন লি ওই ভিডিওতে পরিষ্কারভাবে দেখতে পায় বডিগার্ড তাকে ফলো করছে। তখন লি বলে, আচ্ছা তাহলে তুমি আমেরিকায় যাওনি? তারপর লি এখান থেকে সোজা হাসপাতালে জেজের সাথে দেখা করতে যায়, যেখানে সে একাই বসে একটা গেম সলভ করছিল। লি সেখানে গিয়ে জেজেকে বলে, আঙ্কেল আমি লি, আপনি কেমন আছেন? আর আমার মনে হয় না আপনি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেছেন। আচ্ছা ভেবেও নিলাম যে আপনি আমাকে চিনতে পারেননি। এই কথা শুনে জেজে রেগে উঠে তার দিকে তাকায়। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। আচ্ছা দেখতে পাই যে হঠাৎ করে হাসতে থাকে আর একটা গেম নিয়ে লিকে দেখায় আর বলে, দেখো আমি এটা সলভ করেছি। তখন লি বলে, দেখো তুমি পাগল নাকি না এটার জন্য আমার কোনো চিন্তা নেই, আমি তো তোমাকে কষ্ট দিয়েই মারবো আর এটা শপথ আমি নিয়েছি আর এটা আমি যে কোনো অবস্থাতেই পুরো করব। এই কথা শুনে যে লির গলা চেপে ধরে। তখন ডাক্তার আর নার্সের আসে আর জেজেকে ইনজেকশন দিয়ে বেহুশ করে দেয়। কিন্তু বেহুশ হওয়ার আগে জে লিকে বলে, এখন তুমি আমার খেলা দেখবে আর এইবার তুমি বাঁচবে না, তোমার জীবন আমি নিয়েই ছাড়বো। পরের দিন জে তার বডিগার্ডকে বলে, লি আমাকে সব বলেছে আর সে এখন ডাইরেক্ট আমার সাথে লড়ার কথা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি পাগল হওয়ার অ্যাক্টিং চালিয়ে যাব আর এর মাধ্যমেই লিকে শেষ করে দেব। দেখে নিও, তুমি শুধু একটা খোঁজ করো যে জিনা যে আগে লিয়ের সাথে কাজ করতো সে এখন কোথায়। সে অবশ্যই লিয়ের আশেপাশেই আছে। আর হ্যাঁ, তার একটা পাগল ভাইও আছে। যদি তুমি তার খোঁজ করতে পারো তাহলে জিনাকেও আমরা তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো আর এর সাথে তাকেও শেষ করে দেব। বন্ধুরা, তারপরে আমরা লিকে দেখতে পাই যে প্যানির বাসায় বসে আছে। লি বলে, আমি আমার সত্যি জেজেকে বলে দিয়েছি, কিন্তু এখনো সে পাগল হওয়ার নাটক করছে। আমার সন্দেহ যে সে অ্যাক্টিং করছে। কিন্তু বন্ধুরা, ক্যামেরার মাধ্যমে এন্ড্রু বাসায় বসে এই সব কিছু দেখে আর শুনে নেয়। তখনই প্যানির অ্যাসিস্ট্যান্ট এসে লিকে বলে, এরপর থেকে আমরা তোমাকে আর সাহায্য করতে পারবো না। প্যানি তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু সে বলে, আমরা তোমাকে এতদিন এই জন্য সাহায্য করেছি কারণ আমাদের তোমার রক্ত দিয়ে ভ্যাকসিন বানানোর ছিল আর আমরা এখন ওই ভ্যাকসিন বানিয়েছি, তাই এখন থেকে আমরা আর তোমাকে সাহায্য করতে পারবো না। এই কথা শুনে লি বুঝতে পারে আর তাদেরকে বলে, সমস্যা নেই, এরপর থেকে যা করতে হবে আমি একাই করব। এটা বলে সে চলে যায়। প্যানি তো তার অ্যাসিস্ট্যান্টের উপরে রেগে যায় যে তুমি তাকে সবকিছু কেন বললে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, তুমি স্বপ্নের দুনিয়ায় চলে গেছো, তুমি লিকে ভালোবাসতে শুরু করেছো, যেটা ভুল। তুমি জানো না যে বস কিরকম লোক, যদি সে জানতে পারে তাহলে অবশ্যই তোমাদের দুজনকে মেরে ফেলবে। তখন প্যানি চুপ হয়ে যায় আর বলে, ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, কিন্তু সেটা কাজ করবে নাকি না সেটা তো ওই গবেষকই বলতে পারবে যে দেশ ছেড়ে পালিয়ে গেছে আর ওই গবেষকের নাম ছিল ডেভিড। এই কথা শুনে এন্ড্রু ভাবতে থাকে কে হতে পারে সে। অন্যদিকে লির কাছে জিনার কল আসে আর বলে, আমি তোমাকে প্রমিস করেছিলাম না যে আমি তোমার বাসায় যাব? আমি এসে গেছি, তোমার বাসার বাইরে দাঁড়িয়েছি আর রান্না করার জন্য কিছু জিনিসও এনেছি। লি তো অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি তোমাকে দরজার পাসওয়ার্ড বলে দিচ্ছি, তুমি দরজা খুলে ভেতরে চলে যাও আর আমি আসছি। জিনাও ঠিক এইরকমই করে আর ডিনারের জন্য কিছু ডিশ রান্না করে। যখন লি আসে তখন তারা দুজন একসাথে খাবার খায়। লি জিনাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো ফার্স্ট লাভ আছে? জিনা বলে, তুমি কেন এসব জানতে চাচ্ছ? লি বলে, এমনি, যদি বলো তাহলে ভালোই হবে। জিনা বলে, হ্যাঁ আছে, আমার ফার্স্ট লাভ আছে। যখন আমি হাই স্কুলে পড়তাম তখন আমার তার সাথে দেখা হয়েছিল, কিন্তু ওই ছেলে অনেক ধনী পরিবারের, এজন্য হয়তো তার অ্যাটিটিউড বেশি ছিল। জানি না কেন আমি তাকে খুব পছন্দ করতাম। এসব কথা বলতে বলতে জিনা ওই সময়ের খেয়ালে চলে যায়। বন্ধুরা, লির চেহারা তো দেখেন, কতটা লজ্জা পাচ্ছে সে, কারণ জিনা তো তার কথাই বলছে। লি তখন জিজ্ঞাসা করে, তুমি কি তাকে এখনো মিস করো আর এখন সে কোথায় থাকে? জিনা বলে, বাদ দাও না সব, অন্য কথা বলি। ঠিক তখনই এন্ড্রু বাসায় এসে তার সিক্রেট ক্যামেরা দিয়ে দেখে লিয়ের বাসায় জিনা বসে আছে। সে টেনশনে পড়ে যায় আর তাড়াতাড়ি জিনাকে কল করে আর বলে, কোথায় তুমি? জিনা বলে, আমি আমার ফ্রেন্ডের বাসায়। তখন এন্ড্রু বলে, অফিসে কত কাজ পড়ে আছে আর তুমি শান্তিতে ফ্রেন্ডের বাসায় বসে আছো? তাড়াতাড়ি অফিসে চলে আসো, ইমার্জেন্সি আছে। জিনাও লিকে বলে তাড়াতাড়ি অফিসে চলে যায়, যেখানে এন্ড্রু বিজি থাকার নাটক করে। জিনা আসলে এন্ড্রু তাকে বলে, এটা কালকে শুটের জন্য স্ক্রিপ্ট, বাসায় গিয়ে এটা তৈরি করো ভালোভাবে, আর হ্যাঁ, সোজা বাসায় চলে যাও, অন্য কোথাও যেও না আবার। জিনা একটু আজব হয়ে বলে, ঠিক আছে স্যার, আর মনে মনে বলে, সব সময় রাগ উঠেই থাকে, পাগল কোথাকার। এটা বলে সে চলে যায়। পরের দিন শুট শুরু হয় আর শুটে জিনা অনেক ভালো পারফরমেন্স করে। ঠিক তখনই চেয়ারম্যানের ওয়াইফ আসে আর জিনাকে গালাগালি করে যে তুমি এখানে কি করছো। তখন সেখানে এন্ড্রু আসে আর বলে, অ্যাড শুটিং হচ্ছে আর এটার দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, আপনার এখানে কিছুই বলার হক নেই। চেয়ারম্যানের ওয়াইফও তাকে বলে যে সে তোমার কি হয় যে সব সময় তুমি তাকে প্রমোট করার চেষ্টা করো? এই কোম্পানিতে এমন কি কম আছে যে এই মেয়েকে প্রয়োজন?
তাকে বের করে দাও এখান থেকে। বন্ধুরা, জিনার নামে বাজে কথা এনজিও ভালো লাগে না আর সে চিৎকার করতে থাকে যে আপনার সাহস কোথা থেকে হলো এই কোম্পানির এমপ্লয়ের ব্যাপারে কথা বলার। চেয়ারম্যানের স্ত্রী এন্ড্রুর গালে জোরে একটা থাপ্পড় মারে। এন্ড্রু তো একদম শকড হয়ে যায় আর বলে, যদি আপনার আরো জিনার নামে বাজে কথা বলার থাকে তার বদলে আপনি আমাকে আরো একটা থাপ্পড় মারেন, আমার কোনো সমস্যা নেই। তার রাগ আমার উপরে ঝাড়েন, কিন্তু তার ব্যাপারে আমি আর একটা কথাও শুনতে চাই না। এই কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফও রেগে যায় আর বলে, তুমি কিরকম মানুষ যে মার খেয়েও তার সাইডই নিচ্ছ? এন্ড্রু বলে, আমি ভালো মানুষ আর আমি চেয়ারম্যানের ছেলে। এই কথা শুনে সে আবারও থাপ্পড় মারার জন্য হাত ওঠায়, কিন্তু এবার জিনা তার হাত ধরে আর বলে, আপনার আমার জন্য সমস্যা তাই না? তাহলে প্লিজ আমাকে মারেন। চেয়ারম্যানের ওয়াইফও বুঝতে পারে না যে সে এখন কি করবে, তাই সে সেখান থেকে চলে যায়। তখন এন্ড্রু জিনাকে বলে যে, দেখো আমার মুড খারাপ করে দিয়েছে এই চেয়ারম্যানের ওয়াইফ, কিন্তু প্লিজ তুমি এই অ্যাড শুট শেষ করো। এটা বলে সে চলে যায়। পরের সিনে ডোডো গ্রুপের একটা মিটিং দেখানো হয় যেখানে চেয়ারম্যান বলে, একটা ভ্যাকসিনের খোঁজ পাওয়া গেছে আর আমার কাছে মনে হয় যে ওইটা প্রোডাকশন যদি শুরু করা হয় তাহলে আমাদের বিজনেস আরো বড় হবে। তখন মোজো বলে, হ্যাঁ ওই ভ্যাকসিন একটা ডেভিড নামের লোক বানিয়েছে, কিন্তু তার ব্যাপারে তো আমরা কিছুই জানি না। যদি আমরা তাকে খুঁজে বের করি আর তার সাথে ডিল সাইন করি তাহলে আমরা 100 মিলিয়ন ইনকাম করতে পারবো। চেয়ারম্যান বলে, ডেভিডকে খুঁজে বের করো আর তার সাথে এগ্রিমেন্ট সাইন করার কাজ কে করবে? এই কথা শুনে এন্ড্রু আর সিন্ডি দুজনেই হাত তোলে। চেয়ারম্যান এন্ড্রুকে বলে, তুমি অলরেডি ডোডো গ্রুপের অনেক কাজে ব্যস্ত আছো, তাই এই কাজ আমি সিন্ডিকে দিচ্ছি। আর চ্যাং, তুমি এই কাজে সিন্ডিকে সাহায্য করবে যাতে সে কোনো ভুল না করে বসে। বন্ধুরা, ডেভিড ওই গবেষক যার ব্যাপারে প্যানি আর অ্যাসিস্ট্যান্ট কথা বলছিল যে সে পালিয়ে গেছে, মনে আছে তো আপনাদের? আসলে ডেভিড ওই ভ্যাকসিন বানিয়েছিল আর ওই ভ্যাকসিন বানানোর ফর্মুলা শুধু সেই জানে। অন্যদিকে জেজের অ্যাসিস্ট্যান্ট জেজেকে বলে, প্যানি আর তার অ্যাসিস্ট্যান্টের উপরে আরেকজন আছে যে তাদের বস, আর মনে হয় সে অনেক ডেঞ্জারাস লোক। এমনিতে তো কেউ তাকে দেখেনি, কিন্তু অনেক বড় বড় লোকের সাথে তার কন্ট্রাক্ট আছে আর মনে হয় তার নিজের সেনাবাহিনীও আছে। তখন জেজের কাছে এন্ড্রু কল আসে, তারপর তারা এক জায়গায় দেখা করে। এন্ড্রু জেজেকে বলে, প্যানি আর তার অ্যাসিস্ট্যান্টের কথা মতো জানা গেছে যে তারা চ্যাংয়ের রক্ত দিয়ে কোনো একটা ভ্যাকসিন বানিয়েছে, অর্থাৎ বন্ধুরা লিয়ের রক্ত দিয়ে। কিন্তু এখন ওই ভ্যাকসিন টেস্ট করার জন্য তাদের কোনো এক গবেষকের প্রয়োজন, আর ওই গবেষকের নাম হচ্ছে ডেভিড। আর ওই ডেভিডকে খুঁজে বের করার কাজ ডোডো গ্রুপে সিন্ডি আর চ্যাংকে দেওয়া হয়েছে। আর চেয়ারম্যান ওই ভ্যাকসিন বানিয়ে নিজের কোম্পানি আরো বড় করতে চায়। আমি জানতে পেরেছি ডেভিড অনেক ইন্টেলিজেন্ট গবেষক, কিন্তু তার একটা দুর্বলতা আছে। আসলে সে অনেক জুয়া খেলে, কিন্তু গবেষণা করার মধ্যে তার সাথে কেউ টক্কর দিতে পারবে না। সে তার ইনকাম করা সব টাকা জুয়া খেলে উড়িয়ে দেয়, আর তার অনেক ঋণও আছে, তাই সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারপর এখানেই তাদের কথা শেষ হয়ে যায়। তখন ওইদিকে লি তার টিমকে ডেভিডের কথা বলতে থাকে, কিন্তু সিন্ডি তার কথা শোনা বাদ দিয়ে শুধু তাকেই দেখতে থাকে। মনে হয় সে লিকে ভালোবাসতে শুরু করেছে। সে বুঝতে পারে না যে লিয়ের জন্য তার ভেতরে যে ফিলিংস আছে সেটা কেন হচ্ছে। লি সিন্ডির কাছে এসে বলে, তোমার কি হয়েছে? ঘুম ধরেছে কি? সিন্ডি বলে, না। আচ্ছা বলো তো, আমরা ডেভিডকে কিভাবে ধরবো? লি তখন বলে, আমি ইনফরমেশন পেয়েছি যে ডেভিড আবার করিয়ে এসেছে আর তাকে খুঁজে বের করে ওই কন্ট্রাক্ট তাকে দিয়ে আমাদের সাইন করাতে হবে, তখনই আমাদের প্রজেক্ট সফল হবে। এর মধ্যেই গ্রে যে লিয়ের টিমে কাজ করছে তার কাছে মেসেজ আসে যে চ্যাংয়ের কন্ট্রাক্ট ডিটেলস আমাদের দিয়ে দাও। এটা কে পাঠাচ্ছে আর কেন, এটা আমরা একটু পরেই জানতে পারবো। তারপর সিন্ডি লিকে একটা কফি শপে ডাকে। তখন লিকে দেখে তার অন্যরকম একটা ফিলিংস হয়, মনে হয় সত্যি সে লিকে ভালোবাসতে শুরু করেছে। ওইদিকে এন্ড্রু প্যানির বাসায় কি হচ্ছে সেটা দেখছিল। প্যানির অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমি ডেভিডের খবর পেয়ে গেছি আর সে রয়্যাল হোটেলে আছে। অন্যদিকে দেখা যায় গ্রে লিয়ের কন্ট্রাক্ট ডিটেলস এর কপি নিয়ে এন্ড্রুর কাছে আসে, আর এখান থেকে জানা যায় সে এন্ড্রুর জন্য লিয়ের টিমে থেকে এন্ড্রু হয়ে কাজ করছে। এন্ড্রু তাকে 20% ইনক্রিমেন্টের প্রতিশ্রুতি দিয়েছিল, এজন্য সে লিয়ের টিমে থেকে এন্ড্রুকে সব ইনফরমেশন দিচ্ছে। অন্যদিকে জেলে ক্রিমিনালদের একটু গেম খেলার জন্য সময় দেওয়া হয়। নাথান জেল থেকে বের হয়, তখন ববি আর তার গ্যাং নাথানের সামনে মাথা নিচু করে, কিন্তু নাথান বলে, এখন আমার তোমাকে আর প্রয়োজন নেই, আমি আবার কোনো বিপদে পড়তে চাই না, তাই একটা কাজ করো, আমার থেকে দূরেই থাকো। কিন্তু তখন ববি বলে, বস এরকম বলো না, তোমার এরকম অবস্থা কে করেছে? তোমার পেছনে তোমার জন্য জালকে বিছিয়েছে আর তোমাকে জেলে কে পাঠিয়েছে, এই সব কিছু আমি জানি। নাথান চমকে যায় যে এ আবার আমাকে কি বলবে। অন্যদিকে লিও জানতে পেরেছিল যে ডেভিড রয়্যাল হোটেলে আছে, এজন্য সে তার টিমকে নিয়ে সেখানে আসে।
লি তাদেরকে বলে আমরা এই হোটেল থেকে ডেভিডের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করব, তারপরে কন্ট্রাক্টের কথা বলবো। এখানে প্রথমবারের মতো ডেভিডকে দেখানো হয় যে এখানে এসে সে সাহসিকতা শুরু করেছে। তখন সেখানে প্যানি আসে আর ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে আমাদের ভ্যাকসিনের ফর্মুলা দাও, না হলে আমার বস তোমাকে জীবিত ছাড়বে না। ডেভিড বলে ওইসব কিছু বাদ দাও, তোমার সাথে দেখা হয় না কতদিন হয়েছে, আর তুমি কেমন আছো? আর বাকি রইল ভ্যাকসিনের ফর্মুলার কথা। যখন আমি ভ্যাকসিন বানিয়েছিলাম তখন তার ফর্মুলা কম্পিউটারের ব্যাকআপ এবং হার্ড ডিস্ক পুড়িয়ে ফেলেছিলাম, কারণ আমি জানতাম আমার ভ্যাকসিনের দাম কোটি কোটি টাকা হবে, তাই আমি সবকিছু পুড়িয়ে দিয়েছি। আর ওই ফর্মুলা এখন শুধু আমার মাথাতেই আছে। আর আমার জীবন নিয়ে তোমার বস কি কোটি কোটি ডলার হারাতে চায়? না তো, তাহলে ধৈর্য ধরো। এই কথা বলে সে গেম খেলতে ব্যস্ত হয়ে যায়। প্যানি তারপর লিয়ের সাথে দেখা করে আর বলে যদি আমি ভ্যাকসিনের ফর্মুলা না পাই তাহলে আমার বস আমাকে মেরে ফেলবে। লি তখন বলে আমি ডোডো গ্রুপের পক্ষ থেকে ওই ফর্মুলার জন্য এখানে এসেছি, যদি আমি পেয়ে যাই তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো, তুমি টেনশন করো না, কারণ তুমি তো আমার জীবন বাঁচিয়েছো আর আমাকে নতুন জীবন দিয়েছো। এর মধ্যেই বডিগার্ড লুকিয়ে তাদের ছবি তুলে নেয়। লিকের শব্দ শুনে লির একটু সন্দেহ হয় আর লি এই আওয়াজ কোন দিক থেকে এসেছে সেই দিকেই তাকায়, কিন্তু তখন বডিগার্ড লুকিয়ে পড়ে। অন্যদিকে লিয়ের টিম ডেভিডকে নোটিশ করছে যে মিউজিক প্লে দেখে অনেক ভালো করে পিয়ানো বাজায়। সিন্ডি তাকে নিজের প্রতি আকর্ষিত করার চেষ্টা করে আর তার কাছে গিয়ে বলে আমি ডোডো গ্রুপ থেকে এসেছি, আপনি আমার কন্ট্রাক্ট যদি পড়ে দেখেন তাহলে অবশ্যই সাইন করে দেবেন তার উপরে। তখন সেখানে এন্ড্রু আসে আর ডেভিডের সামনে নিজে কন্ট্রাক্ট রাখে। ডেভিড এন্ড্রুকে জিজ্ঞাসা করে তুমি কে? তখন এন্ড্রু বলে আমি ডোডো গ্রুপ থেকে এসেছি। ডেভিড বলে বাহ, এক কোম্পানি থেকে দুইটা কন্ট্রাক্ট, কোনো প্রতিযোগিতা হচ্ছে নাকি? দুজনে কন্ট্রাক্টটা আমাকে দাও, আমি পরে পরে সাইন করে দেব। সিন্ডি তো এখানে রেগে যায় যে এন্ড্রু তার এত ভালো সুযোগ কেড়ে নিল। অন্যদিকে ববি নাথানকে বলে তোমাকে ফাঁসানোর জন্য এসব কাজ যে করেছে, সে প্রত্যেকবার তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আর তার সাথে সাথে চ্যাং নামের একজন লোকও ছিল যে কিনা জেজের গুপ্তচর। এসব কথা শুনে নাথান অনেক রেগে যায় আর বলে আমি চ্যাং আর জেজের উপরে কতটা বিশ্বাস করেছিলাম, কিন্তু দুজনেই ধোঁকাবাজ বের হয়েছে, আমি ওই দুজনকে জীবিত ছাড়বো না। অন্যদিকে ডেভিড প্রথমে এন্ড্রু কন্ট্রাক্ট পড়ে, কিন্তু তার বিশেষ কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু তারপরে সে লিয়ের কন্ট্রাক্ট পড়ার জন্য বের করে, কিন্তু সেটা একদমই ফাঁকা ছিল আর সে হতবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে। তারপর কবরের ভেতর থেকে একটা কলম পড়ে, তখন ডেভিডের মুখে হাসি দেখা যায়। সে সিদ্ধান্ত নেয় যে সে লিয়ের সাথে কন্ট্রাক্ট সাইন করবে। তারপর সে লিকে আসতে বলে আর বলে তুমি খালি কাগজ আর কলম এই জন্য রেখেছো কারণ তুমি আমার উপরে কোনো শর্ত চাপিয়ে দিতে চাও না। আমার পছন্দের শর্ত অনুসরণ করে তুমি কাজ করতে তৈরি আর সেই অনুযায়ী তুমি কন্ট্রাক্ট বানাতে চাও, রাইট? তখন লি বলে একদম ঠিক ভেবেছেন আপনি, আমি এরকমই ভেবেছি। ডেভিডও খুশি হয়ে যায় আর বলে বাহ, আমার তো তোমার মতো পার্টনারেরই প্রয়োজন, তোমার এই চিন্তা ভাবনা আমার অনেক ভালো লেগেছে। তুমি কি একটু বিয়ার পান করবে? লি বলে অবশ্যই। তারপরে ডেভিড বিয়ার আনার জন্য যায়, তখন লি টেবিলের উপরে রাখা মিউজিক্যাল নোটস দেখে, কিন্তু ওইটা মিউজিক্যাল নোটসের মতো দেখতে না, অনেক আজব লাগছিল দেখতে। তখন ডেভিড আসে আর নোটস কেড়ে নিয়ে বলে কেউ আমার জিনিসে হাত দেবে না, এটা আমার একদমই পছন্দ নয়, বুঝতে পেরেছো? লি তখন বলে সরি স্যার, এই মিউজিক্যাল নোটস অনেক আজব তাই দেখছিলাম। তখন ডেভিড বলে কোনো ব্যাপার না, আমি একটু টেনশনের মধ্যে আছি তাই জানি না তোমাকে কি বলেছি, চলো তাহলে একটা ডিলের কথা বলি। ঠিক ওই সময় ডেভিডের কাছে একটা মেসেজ আসে, তখন লি ওয়াশরুমে যায়। ডেভিড তখন ওই মেসেজ দেখে, আসলে এন্ড্রু প্যানি আর লিয়ের ছবি পাঠিয়েছিল। এন্ড্রু ডেভিডকে কল করে বলে যে চ্যাং আপনার কাছে এসেছে, সে আর প্যানি মিলে আছে, যদি আপনি লিকে ফর্মুলা দেন তাহলে সে সোজা গিয়ে প্যানিকে দিয়ে দেবে আর আপনি অনেক বিপদে পড়ে যাবেন। ভেবে নিন আপনি কার সাথে কন্ট্রাক্ট সাইন করতে চান। এই কথা শুনে ডেভিড তো আপসেট হয়ে যায় আর যখনই লি বাইরে আসে তখন সে লিকে বলে আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি আমার সাথে কাল দেখা করো আর তখনই আমরা কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলবো। এটা বলে সে লিকে পাঠিয়ে দেয়। তারপর লি প্যানির সাথে দেখা করে আর তাকে বলে আমার তো মনে হয় ডেভিড মিউজিক্যাল নোটসের মধ্যেই ফর্মুলা লুকিয়ে রেখেছে, সে আমাকে ওই নোটসগুলো ধরতেও দেয়নি। আমার মনে হয় যদি আমরা ওই নোটস পেয়ে যাই তাহলে ফর্মুলার খোঁজ আমরা পেয়ে যাব। কিন্তু বন্ধুরা, বডিগার্ড তাদের সব কথা শুনে নেয় আর তাড়াতাড়ি এন্ড্রুকে ইনফর্ম করে দেয়। আর এন্ড্রু তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি গ্রেকে বলো যে আমাদের জন্য এই শেষ কাজটা করে দিক, তাহলে আমি তাকে অনেক বড় এগ্রিমেন্ট দেব। অ্যাসিস্ট্যান্টও গ্রেকে বলে তুমি ওই ড্রিঙ্ক লিকে পান করাও। গ্রে ভয় পেয়ে যায় আর বলে না না, এটা কেন, কোথাও এটাতে আবার বিষ মিশিয়ে নেই তো? অ্যাসিস্ট্যান্ট বলে আরে বিষ নেই, শুধু বেহুশ করার ওষুধ মেশানো আছে, তুমি শুধু চ্যাংকে বেহুশ করাও আর বাকি সবকিছু আমরা সামলে নেব। তারপরে গ্রে ওই ড্রিঙ্ক নিয়ে লির রুমে যায় আর তাকে ড্রিঙ্ক অফার করে।
লিও পান করার পর বেহুশ হয়ে যায়। তখন এন্ড্রু এর অ্যাসিস্ট্যান্ট এসে লিয়ের ফিঙ্গারপ্রিন্ট চুরি করে। আসলে তাদের প্ল্যান এটাই যে বডিগার্ড ডেভিডের রুমে গিয়ে তাকে মেরে বেহুশ করবে আর ওই মিউজিক্যাল নোটসও চুরি করে আনবে আর সেটা এন্ড্রুকে দিয়ে দেবে। তারপর লিয়ের ফিঙ্গারপ্রিন্ট ডেভিডের মোবাইলের উপরে লাগিয়ে দেবে যাতে এটা মনে হয় যে লি ডেভিডকে মেরে মিউজিক্যাল নোটস চুরি করেছে। আর বডিগার্ড এই কাজ করার জন্য তখন যায় যখন ডেভিড বাইরে কোথাও গিয়েছে। বডিগার্ডের যে কথা মনে পড়ে যে সে বলেছিল যখনই ডেভিড রুমে আসবে তখন তাকে মেরে বেহুশ করার বদলে তার জীবন নিয়ে নিতে, আর এটার পুরো দোষ চ্যাংয়ের উপরে হবে। এইভাবে এক তীরে দুই নিশানা হয়ে যাবে, কারণ আমরা ভ্যাকসিনের ফর্মুলাও পেয়ে যাব আর হত্যা করার কারণে চ্যাংও জেলে চলে যাবে। বডিগার্ড বলে এন্ড্রুকে তো আপনি এই প্ল্যান বললেন না। তখন যে বলে তার কথা বাদ দাও, সে আমাদের কিছুই করতে পারবে না। তো বন্ধুরা, বর্তমানে বডিগার্ড ডেভিডের রুমে লুকিয়ে থাকে আর যখনই ডেভিড আসে তখন তার মাথার উপরে ভারী স্প্যানার দিয়ে আঘাত করে আর সে নিচে পড়ে যায়। তার মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছিল, মনে হয় সে মারাই গেছে। তারপর সে ডেভিডের ফোনের উপরে লিয়ের ফিঙ্গারপ্রিন্ট লাগায় আর লিয়ের রুমে গিয়ে তাকে উঠিয়ে এনে ডেভিডের বাসায় ডেভিডের কাছে রেখে দেয় আর তার হাতে স্প্যানার দেয় যাতে পুলিশের মনে হয় লি ডেভিডকে মেরেছে। তারপর বডিগার্ড জেজেকে কল করে বলে আপনার কাজ হয়ে গেছে। জেজে তো অনেক খুশি হয় আর বলে এখন শুধু যদি ওই ফর্মুলা আমি পেয়ে যাই তখন আমি ওই সব কিছু পেয়ে যাব যে সব কিছু আমি হারিয়েছি। অন্যদিকে জিনাকে দেখানো হয় যে তার ভাইকে দেখার জন্য হাসপাতালে যায়। তখন জিনার ভাই হঠাৎ করে বলে ওঠে আমি লিকে দেখেছি। জিনা তখন বলে তার নাম নিও না, যদি কেউ শুনে নেয় তাহলে বিপদ হয়ে যাবে। কিন্তু সে কান্না করতে থাকে আর বারবার বলে যে জিনা যেন জানতে না পারে চ্যাংই লি। বন্ধুরা, আপনারা তো জানেনই, জিনা তো জানে না যে চ্যাংই হচ্ছে ওই লি যেখানে সে আগে কাজ করত। যখন প্রথমবার প্যানির অ্যাসিস্ট্যান্ট এখানে এসেছিল আর প্যানিকে যখন এই কথা বলেছিল তখন এই কথা জিনার ভাই শুনেছিল। তখন থেকেই বারবার এই কথা বলা সে শুরু করেছে। এটা হয়তো আপনাদের জানাই আছে, জানি না কেন হঠাৎ করে সে এই কথা আবার বলা শুরু করেছে। জিনা তখন তাকে জিজ্ঞাসা করে আর বলে তুমি এসব কি বলছো, সত্যি কি চ্যাংই লি? তখন জিনার ভাই বলে হ্যাঁ, ওটাই সেই লি, আগে তুমি যেখানে কাজ করতে। জিনা অনেক ইমোশনাল হয়ে যায় আর তাড়াতাড়ি লিকে কল করে, কিন্তু লি বেচারা তো ডেভিডের রুমে বেহুশ হয়ে পড়েছিল আর তার ফোন বাজে কিন্তু লাভ নেই। তখন ডেভিডের হাত একটু নড়ে ওঠে, তখন বুঝতে পারা যায় যে সে এখনো বেঁচে আছে, কিন্তু লিয়ের হুশ আসে না। অনেকক্ষণ হয়ে গেলেও যখন লি কল ধরে না তখন জিনা অনেক ভয় পেয়ে যায় যে এর আবার কি হলো। সকাল হতে সে গাড়ি নিয়ে লিকে দেখতে যায়। পুরো রাস্তায় যেতে যেতে সে লিকে অনেক কল করে কিন্তু সে কল ধরে না। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জিনা জনকে এই কথাও বলেছিল যে চ্যাংই লি। জন তখন বলে এই জন্যই তো আমি ভাবি সে তোমার এত কেয়ার কেন করে। ওই দিন তোমার ভাইয়ের হসপিটালের বিল সেই দিয়েছিল, কিন্তু সে আমাকে বলতে নিষেধ করেছিল যে আমি যেন তোমাকে এসব কিছুই না বলি। ব্যাস বন্ধুরা, এই কথা শুনে জিনার বিশ্বাস হয়ে যায় যে চ্যাংই আসলে লি। অন্যদিকে লিয়ের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার হাতে স্প্যানার আর ডেভিডের মাথায় আঘাত দেখে সে চমকে ওঠে। তখন বডিগার্ড এসে দরজায় নক করে আর বলে স্যার অনেক দেরি হয়ে গেছে, আপনি কি এখনো ওঠেননি? লিয়ের তো হার্টবিট বেড়ে যায়। গার্ডদের সন্দেহ হয় আর তারা দরজা ভেঙে ভেতরে আসে। ডেভিডের এই অবস্থা দেখে তারা লিকে ধরে ফেলে। লি চিৎকার করতে থাকে আর বলে স্যার প্লিজ আপনি বলেন আপনাকে কে মেরেছে, আমি আপনার উপরে হামলা করিনি, প্লিজ এদেরকে বলুন স্যার। ডেভিড কিছু বলার চেষ্টা করে আর এর মধ্য দিয়েই এই এপিসোড শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।